মমতা বন্দ্যোপাধ্যায় এখন গভীর আইডেন্টিটি সংকটে পড়ে গিয়েছেন। তার কারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এতদিনে উপলব্ধি করে গিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু তোষণ ছাড়া এই রাজ্যে ক্ষমতায় কোনোভাবেই তিনি টিকে থাকতে পারবেন না। সেই কারণেই সেকুলারিজমের নামে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু তোষণ করেই ক্ষমতায় টিকে থাকেন, এমন বদ্ধমূল ধারণা পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ। এবং সেই ধারণা যে খুব একটা মিথ্যে নয় সেটা ভোটের পরিসংখ্যান দেখলেই পরিষ্কার হয়ে যায় যে আমাদের এই রাজ্যে সংখ্যালঘু যত ভোটাররা রয়েছেন তার 90% ভোট বা তারও বেশি ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে একচ্ছত্রভাবে তারা দিয়ে এসেছেন। সে যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের অভাব অভিযোগ থাকুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই আস্থা রেখে এসেছেন এপার বাংলার সংখ্যালঘুরা। সেই কারণেই পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তোষণকারী বলেন। বিশেষ করে বিজেপি, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম তোষণকারী নেত্রী বলতে কোনোভাবেই দ্বিধাবোধ করেন না। এহেন মমতা বন্দ্যোপাধ্যায় ওপার বাংলার নেতা নেতৃত্বদের কাছে গভীর কট্টর হিন্দুবাদী নেত্রী হিসাবে তারা মনে করছেন। ভাবলেও অবাক লাগে যে ওপার বাংলার বিএনপি মুখ্য সচিব রিজভী তিনি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নাকি সেকুলারিজমের ভেগ ধরে থাকেন, আদতে তিনি কট্টর হিন্দুত্ববাদী একজন নেত্রী। ছোট্ট করে বক্তব্যটা শোনাবো, কিন্তু পূর্ণ বক্তব্যটা শোনাবো আজকের পর্ব আলোচনার মধ্যে দিয়েই। তাদের গানের কোরাসের সাথে মিল রেখে এখন কথা বলছেন মমতা ব্যানার্জি, যাকে আমরা মনে করতাম এই অঞ্চলের একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ, কিন্তু তিনিও নন। তিনিও অত্যন্ত গভীরে সেই কট্টর ঘৃণা ছড়ানো হিন্দু মৌলবাদী বা কট্টরবাদীদের গলার সাথে তাদের সাথে সুর মেলালেন। এই অংশটা আপনাদের শোনালাম, ইনকমপ্লিট একটা অংশ। পুরো বক্তব্যটা অবশ্যই শোনাবো আজকের এই পর্বে, এবং আরো বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, ওপার বাংলায় যে নির্লজ্জ আক্রমণ চলছে হিন্দুদের বিরুদ্ধে এবং সেখানকার মৌলবাদী নেতৃত্বরা ক্রমাগত উস্কে যাচ্ছেন সাধারণ বাংলাদেশিদের, এবং তাদের এই উস্কানিতে যে কাজও হচ্ছে সেটাও দেখা যাচ্ছে। আমি ভিডিওগুলো এমনিতেই আপনাদের সামনে দেখাতে পারছি না, তার কারণ প্রতিনিয়ত প্রচুর খবর করতে গিয়ে আমাকে আটকে দেওয়া হচ্ছে ইউটিউবের গাইডলাইনের কারণে। এবং যদিও তারা 7 দিন পর সময় নিয়ে রিভিউ করে তারা বলছেন যে আমার এই খবরে কোনো প্রবলেম নেই, কিন্তু তার মধ্যেই আমার 7 দিন তারা নষ্ট করে দিচ্ছেন। এরকম প্রচুর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারছি না। তো সেইগুলোকে মাথায় রেখেই আপনাদের সামনে সমস্ত ভিডিও দেখাতে পারবো না, কিন্তু কানে বক্তব্যগুলো শোনার চেষ্টা করুন। যে ওপার বাংলায় হিন্দু নিধন যজ্ঞ নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবশ্যই বিজেপি এবং বিভিন্ন হিন্দু সনাতনী সংগঠনগুলো তারা রাস্তায় প্রথম দিন থেকেই নেমেছেন, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস এবং সিপিএমকে তারা গায়েব হয়ে গিয়েছেন। কোথাও তাদের মুখ দেখা যাচ্ছে না। কেন না, তার কারণ হচ্ছে যারা দুধ দেয় তাদের নাকি চাটও সহ্য করতে হয়। এই নীতিতে তারা বিশ্বাস করে বলে হিন্দুদের ওপর ওপার বাংলায় আক্রমণ হলেও তারা মুখ বন্ধ করে রাখবেন, এই নীতি নিয়েই তারা চলছেন। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হঠাৎ করে পড়েছেন বিপদে। কেন না, আপনারা সকলেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটা বারের জন্য ওপার বাংলায় মৌলবাদী মুসলমানরা হিন্দুদের ওপর যে অত্যাচার চালাচ্ছে তা নিয়ে একটি বারের জন্য সরব হয়নি। শুধুমাত্রই বলেছেন যে আমাদের কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবেন আমরা তার পাশে রয়েছি, এইটুকু বলা ছাড়া বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাষ্ট্রপুঞ্জের সাথে কথা বলে যেন শান্তি বাহিনী পাঠানোর ব্যবস্থা করে ভারত বা মোদী সরকার, সেই দিকটা আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতেই আপনাদের আগের একটি পর্বে দেখিয়েছিলাম কিভাবে বাংলাদেশে ঘৃতাহুতি হয়েছিল, এবং আজকে শোনাবো যে বাংলাদেশের রাজনৈতিক নেতা এই মুহূর্তে আওয়ামী লীগ তো নেই, তো বাংলাদেশের বিএনপি এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল, তাদের যিনি মুখ্য সচিব সেই রিগবি সাহেব, তিনি মনে করছেন যে নরেন্দ্র মোদীরা তারা সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে আমাদের এই রাজ্য এবং দেশে। সেই জন্যে আমাদের এই রাজ্যে এবং দেশে নাকি মুসলমানদের নাভিশ্বাস উঠে যাচ্ছে বলে তারা বিশ্বাস করেন। যে তারা বিশ্বাস করতেন
এই অঞ্চলের মধ্যে সেকুলার একমাত্র মুখ যদি কেউ থেকে থাকে তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ও যে সেকুলার নন, তিনিও যে ভেতরে ভেতরে কট্টর হিন্দুবাদী একজন নেত্রী, সেটা এতদিনে বাংলাদেশিরা নাকি বুঝতে শিখেছে। কেন না, কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় শান্তি বাহিনীর কথা বলেছিলেন বলে। আসুন রিগবি সাহেব, তিনি যুগ্ম মহাসচিব বিএনপির, তিনি কি মন্তব্য করেছেন, একটু দীর্ঘ বক্তব্য, একটু কান খুলে শুনুন আর প্রাণ খুলে হাসুন। একজন অসাম্প্রদায়িক সেকুলার মহিলা হিসাবে আমরা যে রাজনীতিবিদকে চিনতাম, তাকেও মনে হলো উনি মুখে রাজনীতির জন্য হয়তো অসাম্প্রদায়িকতার কথা বলতেন অথবা সেকুলারিজমের বা ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু ওনার গভীরে ছিল দারুণ ভাবে কট্টর হিন্দুত্ববাদ। আর যে কোনো ধর্মীয় বা যে কোনো আদর্শের কট্টরবাদ, কাঠিন্য এবং কট্টরতা, এটা মানবতার পরিপন্থী। যে কোনো ধর্ম সম্প্রদায়ের চরম কট্টর নীতি হচ্ছে মানবতাবাদের বিরুদ্ধে যায়। হিন্দু ধর্মের উপনিষদের যে বাণীগুলো রয়েছে, সেই বাণী আমরাও পাঠ করি। অসাধারণ মানবিক এবং অসাধারণ ঈশ্বর প্রেমের বাণীগুলো উপনিষদের মধ্যে আছে, কিন্তু সেই বাণী কিন্তু অনুসরণ করেন না মোদী বাবুরা, শুভেন্দু বাবুরা। তারা তাদের সমাজকে বিভাজন করা, তারা নিজ দেশের মুসলমানদেরকে শত্রু গণ্য করা, নিজ দেশের শিডিউল কাস্টকে শত্রু গণ্য করা, বৌদ্ধ খ্রিস্টানদেরকে শত্রু জ্ঞান করা, শিখদেরকে শত্রু জ্ঞান করা, এই নীতি অবলম্বন করেছেন ভারতের শাসক গোষ্ঠী, সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। তাদের গানের কোরাসের সাথে মিল রেখে এখন কথা বলছেন মমতা ব্যানার্জি, যাকে আমরা মনে করতাম এই অঞ্চলের একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ, কিন্তু তিনিও নন। তিনিও অত্যন্ত গভীরে সেই কট্টর ঘৃণা ছড়ানো হিন্দু মৌলবাদী বা কট্টরবাদীদের গলার সাথে তাদের সাথে সুর মেলালেন। শুনলেন বন্ধুরা, এইটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রাপ্য হতে পারে? যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের বাঁচানোর জন্য এত কিছু করতে পারেন, তার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও তিনি যখন মুখ কোনোভাবেই খোলেন না, রামনবমীতে অশান্তির আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করে দেন যে সংখ্যালঘুদের ওপর হামলা করার চেষ্টা করছে বিজেপি। এতভাবে প্রোটেক্ট করা সত্ত্বেও, এমনকি আপনারা জানেন ওবিসি নিয়ে একটা বিরাট রায় কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে এই শর্তে যে কোনো নিয়ম মেনে আমাদের এই রাজ্য সরকার নাকি ওবিসি কোটা চালু করেছে, এমন কোনো নিয়ম মানা হয়নি। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ জাতিকেই, বেশিরভাগ প্রজাতিকেই যেভাবে ওবিসির কোটার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিয়ে চলে এসেছেন, সেক্ষেত্রে হিন্দু বা অন্যান্য সম্প্রদায় তারা অবহেলিত হয়েছেন। আর এ নিয়েই ইতিমধ্যেই আপনারা জানেন কলকাতা হাইকোর্টের সেই রায়, সম্ভবত 2011 বা 2010 সাল থেকে যে সমস্ত সংরক্ষণ কোটা লাগু করা হয়েছিল পুরোটাই এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট ক্যান্সেল করে দিয়েছিলেন। যদিও এই মামলাটি এই মুহূর্তে ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে, এখনো পর্যন্ত তার শুনানি হয়নি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার দিক থেকে যথেষ্ট চেষ্টা করার সংখ্যালঘুদের বাঁচানোর জন্য, সেটা যতটাই অনৈতিক হোক না কেন সেটা করার তিনি চেষ্টা করেন, এবং খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক নেতৃত্ব বিশেষ করে বিজেপি এর বিরুদ্ধে আওয়াজ তোলে। কিন্তু এহেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি ওপার বাংলা থেকে গালিগালাজ কি প্রাপ্য? এইটা সত্যি ওপার বাংলার রাজনৈতিক নেতৃত্বরা যে তাদের কোনো নলেজই নেই, তারা এপার বাংলার রাজনীতি সম্পর্কে যে একেবারে ওয়াকিবহল নন, সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আপনাদের এই বক্তব্যটা শোনাতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সংরক্ষণ নিয়ে মুসলিমদের এতটা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, অথচ ওপার বাংলার রিগভি সাহেব তিনি বলছেন যে বাংলাদেশে নাকি 20% মুসলমানরা রয়েছে, অথচ সরকারি ক্ষেত্রে তাদের 1% নাকি মুসলমানরা চাকরি করেন। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। তার প্রমাণ তো আছে নানাভাবে।
পশ্চিমবঙ্গে মুসলমানদের হার হচ্ছে 25%, অথচ সরকারি চাকরিতে মুসলমানরা সরকারি চাকরিতে আপনার তার চান্স পায়, সুযোগ পায় মাত্র 1%, সেটারও কম। তাহলে মমতা তো কখনোই আপনার সেকুলার ছিলেন না, কখনোই ধর্মনিরপেক্ষ মানবতাবাদী মানুষ ছিলেন না। আমরা জোর গলায় বলতে পারি, বাংলাদেশের মানুষ, আমরা যে যাই রাজনীতি করুক, এক শেখ হাসিনা ছাড়া যে যাই রাজনীতি করুক, আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো, বিদ্বেষ পোষণ করা, এইটা আমরা কখনোই করিনি। দুর্গাপূজা আসলে তো বড় হয় আমাদেরও আনন্দ লাগে। আমাদের হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছেন, আমরা তাকে কখনো ফান করে, রসিকতা করে অথবা সিরিয়াসলি বলে, এবারের পূজার নাড়ু কই, মিষ্টি কই, লুচি কই, ভাজি কই, ওরা এনে দেয় বা ওদের বাসায় যায়, পূজা মণ্ডপে যায়। এই দৃষ্টান্ত অনেক পুরনো। শুনলেন বন্ধুরা, তাই রিগবি সাহেব হয়তো জানেনই না যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের বাঁচানোর জন্য যা যা করে থাকেন সেটা প্রয়োজনের থেকে যথেষ্টই অতিরিক্ত, এবং এতটাই অতিরিক্ত সেটা কোথাও কোথাও অনৈতিকও হয়ে যায়। সেই কারণেই সুপ্রিম কোর্টের তরফ থেকে ওবিসি সংরক্ষণটাকে পুরোটাই খারিজ করে দেওয়া হয়েছে। যাই হোক, তার মানে বোঝা যাচ্ছে যে যা কিছু ইস্যু নিয়ে তারা মুখ খুলেই যাচ্ছে ওপার বাংলার, সেটা সাধারণ মানুষ হতে পারে কিংবা রাজনৈতিক নেতৃত্বরা হতে পারেন। এবং এ থেকে আরো একটা জিনিস আপনারা বা আমি কনক্লুশনে আসতে পারি যে মৌলবাদরা কতটা চরমে ওপার বাংলায় সেটা ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রী, যার কেউ বদনাম দিতে পারবে না যে তিনি মুসলমানদের ওপর কোনো অত্যাচার করেছেন, এমন বদনাম কেউ দিতে পারবেন না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মৌলবাদী, কট্টর হিন্দুবাদী একজন নেত্রী বলে মনে করেন ওপার বাংলার নেতৃত্বরা। অর্থাৎ যদি আপনি যত বড়ই আপনি মুসলিমদের বাঁচানোর চেষ্টা করুন না কেন এই রাজ্যে, যদি আপনি নিরপেক্ষতার স্বার্থে ভারতের সপক্ষে যদি একটিও বক্তব্য বলেন, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল শুধুমাত্রই বিধানসভায় ওই একটি বক্তব্যই বলেছেন, এছাড়াও পুরো প্রতিবাদে এই এত বড় একটা রাজনৈতিক দল পথে পর্যন্ত নামেনি, কিন্তু ওই একটি বক্তব্যই দেখুন মৌলবাদী নেতারা কতটা উগ্র তাদের স্বভাব, যে একটা ছোট মন্তব্যের জন্যই এপার বাংলার মুখ্যমন্ত্রীকে তারা দাগিয়ে দিচ্ছেন কট্টর হিন্দুবাদী নেত্রী হিসাবে। এইটাই হচ্ছে উগ্রবাদিতার পরিচয়। কোনো আটঘাট না বেঁধে যদি সরাসরি মুসলমানদের পক্ষে ওপার বাংলায় দাঁড়ানো না হয়, বাংলাদেশের পক্ষে দাঁড়ানো না হয়, তাহলেই তাকে কট্টরবাদী নেত্রী হিসাবে দাগিয়ে দেওয়া হচ্ছে। এবং আমার সব থেকে বড় প্রশ্ন, যে কেন এপার বাংলার যারা সংখ্যালঘুর নেতৃত্বরা রয়েছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম কিংবা আরো যে নেতারা রয়েছেন, তারা কেন মুখ বন্ধ করে রয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এই যে অনৈতিক বক্তব্যগুলো বলা হচ্ছে, এর প্রতিবাদ তো আপনারা করতেই পারেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কেউ বদনাম দিতে পারবেন না যে তিনি সংখ্যালঘুদের একেবারে সমস্যার মধ্যে ফেলে দিয়েছেন, বরঞ্চ উল্টো বদনাম তার বিরুদ্ধে অনেকেই দিয়ে থাকে, এবং তার কিছু কিছু বিষয় পরিষ্কারও হয়ে যায় কলকাতা হাইকোর্টের রায়ে পর্যন্ত। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটা বদনাম কি প্রাপ্য? যাই হোক, আপনাদের মনে করিয়ে দিতে চাইবো যে শুধুমাত্র এই বিএনপি নেতা বলছে এমনটা নয়। আপনাদের কিছুদিন আগে শুনিয়েছিলাম একজন মৌলানা, তিনি একটা ওয়াজ করতে গিয়ে এইরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুরো ক্ষোভ উগলে দিলেন। বিষয় একটাই, কি বিষয় না, ওই বিধানসভায় কেন মুখ্যমন্ত্রী শান্তি বাহিনীর কথা বলবেন। এটা আগেও শুনিয়েছিলাম, কিন্তু খুব ইন্টারেস্টিং যেহেতু পর্বটা এই বিষয় নিয়ে, তাই শোনাবো আপনাদের, শুনুন। আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী, মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী খুনি মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে। একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে, তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা? সেটা কি ভারত সুযোগ পেলে আমাদের দেশে হস্তক্ষেপ করবে? মোদীকেও বলে দিচ্ছি,
আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি, সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়াবা, 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে দিবে। শুনলেন বন্ধুরা, যাই হোক, এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। আপনাদের বলার চেষ্টা করলাম যে উগ্রবাদ কাকে বলে, এবং সব শেষে আপনাদের সামনে যে বার্তাটা আমি দিতে চাই, আচ্ছা আমাকে বলতে পারেন যে নরেন্দ্র মোদী কি এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করেছেন যে ওপার বাংলায় তারা যুদ্ধ ঘোষণা, যে ওপার বাংলায় তারা কোনো একটা অঞ্চল হস্তগত করবেন, কিংবা বাংলাদেশের ওপর কোনো একটা নীতি বাতিল করা হলো, বাংলাদেশের বৈদেশিক চুক্তির সঙ্গে কোনো একটা নিষেধাজ্ঞা চাপানো হলো, অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হলো, কিংবা বিদ্যুৎ দেওয়া হবে না, এই ধরনের জরুরি পরিষেবা ব্যাহত করার জন্য এমন কোনো কি সিদ্ধান্ত এখনো পর্যন্ত ভারতীয় সরকার নিয়েছে? কোনো সিদ্ধান্ত? বরঞ্চ গোটা ভারত সরকার আমাদের এই সমস্ত বামপন্থী কিংবা তৃণমূলপন্থী বা কংগ্রেসপন্থীদের কাছে তারা রাজনীতির আক্রমণের শিকার হচ্ছেন যে কেন মোদীবাবু এই সংকটেও চুপ করে বসে রয়েছেন। ভাবুন, মোদীবাবু যখন চুপ করে বসে রয়েছেন বলে আমাদের রাজনৈতিক নেতৃত্বরা মনে করেন, তা সত্ত্বেও ওপার বাংলার লোকজন কেন বলছে বলুন তো যে ভারত বিরোধী তাদের এতটা মনোভাব কেন গড়ে উঠলো বলুন তো? ভারত কি কোথাও বলেছে যে আক্রমণ করবে? ভারত কি কোথাও বলেছে নিষেধাজ্ঞা চাপাবে? তা সত্ত্বেও ওপার বাংলায় এই ধরনের ভারত বিরোধিতা কিভাবে উস্কে গেল বলুন তো? এর উত্তর হচ্ছে মৌলবাদ। মৌলবাদীরা তারা নিজেদের ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্মের সঙ্গে তারা কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, এটাই তার প্রমাণ। এবং আপনারা জানেন, মোহাম্মদ ইউনূসের সরকার যেমন বলেছে যে পাকিস্তানের নাগরিক তারা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন তাদেরকে ভিসা দেওয়ার জন্য বাংলাদেশে তাদের ভ্রমণে যাতে কোনো অসুবিধা না হয় তার সুবন্দোবস্ত করতে বলা হয়েছে বাংলাদেশের সমস্ত দূতাবাসগুলোকে। অথচ ভারতীয়দের জন্য যেন ভিসাকে আরো কড়া করা হয়, একেবারেই দেখে এবং বাছাই করেই যেন ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের যেন অধিকার দেওয়া হয়, তা নিয়েও আবার নির্দেশ দিয়েছে এই ইউনূস সরকার। তাহলে ভেবে দেখুন তফাৎটা কোথায়। যে পাকিস্তানের হাতে বন্দী ছিল বাংলাদেশ, যে ভারতবর্ষ ইন্টারফেয়ার করে বাংলাদেশকে স্বাধীন করেছে, সেই বাংলাদেশ ভারতের ওপর কৃতজ্ঞতা তো ছেড়েই দিন, ভারতের ওপর এতটা রাগ কেন? আর পাকিস্তান, যে পাকিস্তান তাদেরকে পরাজিত করে রেখে দিয়েছিল, করায়ত্ত করে রেখে দিয়েছিল, তাদের ওপর এতটা কেন উদার? এর কারণ হচ্ছে মৌলবাদিতা। যেখানেই তাদের সম্প্রদায়ের মানুষরা রয়েছেন, সে তারা যতটাই বাজে হোক না কেন, যতটাই উগ্রপন্থী হোক না কেন, একটা মেন্টাল ম্যাচ তারা করতে পারেন। কিন্তু ভারতীয়দের শিক্ষা দীক্ষা, ভারতীয়রা চাঁদে প্রথম তাদের চন্দ্রযানটি পাঠিয়ে দিয়েছে, আগামী দিনে চাঁদে মানুষও পাঠাচ্ছে ভারত, এই সমস্ত শিক্ষা দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে তো বাংলাদেশ মনে করে না। বরঞ্চ তারা মনে করে কিভাবে লাভ জেহাদ করব, কিভাবে আরো বেশি করে ধর্মের নামে সুড়সুড়ি দেব, এইগুলো তারা যেহেতু চায় এবং এইগুলোতে পাকিস্তান যেহেতু মাস্টার, তাই তাদের শিক্ষক হিসাবে তারা পাকিস্তানকে বেছে নিচ্ছে, ভারতকে নয়। সেই কারণেই আপনাদের বললাম মৌলবাদিতা কাকে বলে সেটা আজকের পর্বে বোঝানোর চেষ্টা করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রীকে পর্যন্ত বলা হচ্ছে তিনি কট্টর হিন্দুত্ববাদী। কেন না, শুধুমাত্র এত বড় কাণ্ডে শুধু একবার তিনি মুখ খুলেছিলেন, তা নিয়ে তাকে কট্টর হিন্দুবাদী নেত্রী হিসাবে বলা হচ্ছে। এবং আমি শিওর মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত এই সমস্ত খবরগুলো পাওয়ার পর আর একটিবারের জন্য মুখ খুলবেন এমনটা হতেই পারে না। তার কারণ ইতিমধ্যেই ওপার বাংলা থেকে যে সমস্ত আওয়াজ উঠেছে সেগুলো যে এপার বাংলার সংখ্যালঘু ভাইয়েরা শুনছেন না এমনটা তো নয়। তাই শোনার পর যদি আপনারা ভেবে থাকেন যে এপার বাংলার সংখ্যালঘু ভাইয়েরা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে লড়াই করবে এবং ওপার বাংলায় যে সমস্ত মৌলবাদ নেতারা এই বক্তব্যগুলো বলছেন তাদের বিরোধিতা করবেন, এমনটা তো মনে হয় না। বরঞ্চ ওপার বাংলার মানুষকেই তারা সাপোর্ট করবেন, এবং সেটি বুঝেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন নিশ্চুপ রয়ে গিয়েছেন। আর যা বলেছেন, আর একটিও কথা তারা বাংলাদেশ প্রসঙ্গে বলবেন না। তাদের এই যে ব্লক ভোট, এই ব্লক ভোটকে তারা কোনোভাবেই নষ্ট করতে চায় না। তবে আমার খুবই আফসোস, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রীকে এটা কি যোগ্য সম্মান দিচ্ছে বাংলাদেশ? তাকে কট্টর হিন্দুবাদী নেত্রী হিসাবে কি দাগিয়ে দেওয়াটা কি ঠিক হলো? আপনারা কি বলেন? আপনাদের মন্তব্য লিখে জানান আজকের এই পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।